প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে। আমি ইন্দ্রাণী নিশি রয়েছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। ৩৯ দিনের ফুটবল উৎসবের পর্দা নেমেছে। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অসংখ্য নাটকীয়তা, রেকর্ড আর আবেগে ভরা এক বিশ্বকাপ। আজ আমাদেরও শেষ পর্ব। ফিরে দেখব বিশ্বকাপ ফাইনালের সেরা মুহূর্ত, টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কার, বাংলাদেশের পুরস্কার নিয়ে সম্ভাবনার কথা এবং দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল উন্মাদনার গল্প। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে ৫ শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এবং আজকে আমাদের সাথে আয়োজনে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় তিনজন অতিথি। দর্শক, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসিব, স্পোর্টস জার্নালিস্ট, দীপ্ত টিভি; মির্জা সাকিব, প্রোডিউসার, দীপ্ত ডি বক্স; পর্ণা আর দাস, সঙ্গীত শিল্পী। তিনজনকে ওয়েলকাম করছি। আপুকে তো আমি পেয়েছি আগেও শোতে। দুজন দর্শক আমাদের নেপথ্যের মানুষ রয়েছেন যাদেরকে সহসা আমরা অনস্ক্রিন দেখি না, ভাইয়াকে তাও দেখেছি। ওয়েলকাম করছি। আমি হাসিব ভাই, আপনার কাছ থেকে একটু আলাপ শুরু করতে চাই। আমাদের এই যে বর্ণিল ৩৯ দিনের একটা সুন্দর জার্নি, সেটা আমাদের এই সেটে হোক কিংবা ওয়ার্ল্ড কাপের আমরা মঞ্চে যদি দেখি, কতটা উপভোগ্য ছিল, কতটা ইমোশনাল আপনি এখন? ইমোশন, তারপরে আগে শুরুটা দিয়ে শুরু করি যে প্রথম থেকে আসলে বেশ এনজয় করেছি। কারণ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যারা আমরা স্পোর্টসে কাজ করি, এই এরিনাতে কাজ করি, আমাদের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তির জায়গা, অনেক বড় একটা কাজ করার স্পেস এটা। কারণ এরকম একটা জায়গায় আসলে এবার যেটা হচ্ছে ৪৮টা দেশ, সবসময় আমরা তো ৩২টা দেশ দেখেছি, এবার ৪৮টা দেশ। প্রত্যেকটা দেশকে নতুন করে জানা, নতুন করে তাদের সম্পর্কে জানা, সেই দেশ সম্পর্কে বা তাদের খেলোয়াড়দের সম্পর্কে। কারণ 4 বছর পর যেটা হয়, এটাতে অনেক নতুনত্ব আসে, কোচিং প্যানেলে নতুনত্ব আসে, খেলোয়াড়দের নতুনত্ব আসে, অনেক সিনিয়ররা বাদ পড়ে যান। যেমন এবার আমাদের যদি বলতে হয় রোনালদোর কথা, লুকা মদ্রিচের কথা, মেসির কথা, এই ধরনের প্লেয়াররা যেমন হচ্ছে বিশ্বকাপের লাস্ট ম্যাচ খেলে ফেলেছেন, তাদের একটা বিষয় আছে, সেখান থেকে একটা ইমোশন ক্রিয়েট হয়। নতুন দলগুলো, কুরাসও ভালো করেছে, কেপ ভার্দে দুর্দান্ত করেছে, এবার ওদের কথা না বললেই না। এইখান থেকে আসলে যে আবেগ, যে ভালো লাগাটা, সেটা আসলে যারা আমরা স্পোর্টসে কাজ করি, আবারও বলি, আমাদের জন্য এক বড় একটা ভালো লাগার জায়গা। এবং এটা নিঃসন্দেহে এরকম একটা জায়গায় ৪৮টা দেশ নিয়ে খেলা সবসময় আমরা 1 মাস দেখি, এবার প্রায় ৮-৯ দিন বেশি। যেটা হয় যে প্রতিদিনই টাচে থাকা, নতুন আপডেট নেওয়া, নতুন খোঁজখবর রাখা, এটা একটা মজা। এবং এই মজাটা আসলে যারা স্পোর্টস রিপোর্টিং করে, তাদের জন্য আসলে এই মজাটা অন্যরকম থাকে। কিছুটা ক্লান্তি চলে আসে, অথবা নিজেদের হয়তো একটা পছন্দের দল থাকে, সাপোর্ট থাকে, একটা ভালো প্লেয়ার পছন্দের জায়গা থাকে। প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হলে একটু খারাপ লাগে, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে হ্যাঁ, এটা একটা উন্মাদনা জায়গা। এবং সেই উন্মাদনাটার জন্য আসলে দর্শকদের চাহিদা মেটানো বা দর্শকদের জায়গা থেকে খুব মজা স্টোরি করা, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্স প্রতি 4 বছর পর হয় বলে একটু আগ্রহটা, ভালোবাসাটা বেশি কাজ করে, অনেকটাই বেশি থাকে। সাকিব ভাই, আপনি নিজেও ফুটবল খেলেছেন স্টুডেন্ট লাইফে, এবং এটা বলতে অসুবিধা নেই, আমরা সেম ডিপার্টমেন্টের, আপনি সিনিয়র, আমি জুনিয়র। আপনাদের সেই গোল্ডেন টাইমটা আমি হয়তো পাইনি, বাট স্টোরি শুনেছি। সেই জায়গা থেকে এই যে একজন খেলোয়াড়ি মনোভাব, তারপরে দারুণ একটা শোর নেপথ্যের কারিগর হয়ে থাকা, আপনার জন্য কতটা উপভোগ্য ছিল? বিশ্বকাপ সবসময় উপভোগ্য, 4 বছর পর পর আসে। যারা ফুটবল ফ্যান, তারা দীর্ঘ সময় অপেক্ষা করে যে কবে এই বিশ্বকাপটা আসবে। এবার 48 দলের বড় অংশগ্রহণ ছিল, অন্য সময় বিশ্বকাপে যে ধরনের অংশগ্রহণ থাকে তার চেয়ে, এবং নতুন দল ছিল বেশ কয়েকটি। শুরুতে একদম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলাদেশ যুক্ত ছিল, যেহেতু সঞ্জয় সেখানে পারফরমেন্স করেছে, খুবই জমকালো অনুষ্ঠান ছিল। ঠিক একই রকমভাবে এই যে 39 দিন পরে এসে কালকে আমরা বিদায় দেখলাম, এবং সেখানেও কালচারালি বড় প্রোগ্রাম হয়েছে, অনেক সেলিব্রিটিরা ছিল। যেহেতু আমেরিকায় হয়েছে, আমরা যারা হলিউডের নায়ক গায়ক, তাদের সবাইকে পেয়েছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন। এবার বিশ্বকাপ যদি আপনি ধারাবাহিকভাবে বলেন, এটা খেলা ছিল, রাজনীতি ছিল, কালচার ছিল, বাণিজ্য ছিল। এবারই প্রথম 2টো করে হাইড্রোশন ব্রেক যুক্ত হয়েছে, সেখানে কোটি কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এখন ফুটবলকে কি ফুটবলের জায়গায় থাকবে, নাকি এটা আসলে আরও বাণিজ্যিকীকরণ হবে, ক্রিকেটের মতো করে, যেরকম একসময় টেস্ট ছিল, তারপরে ওয়ানডে, এখন T20, T10ও চালু হয়েছে। ফুটবলকে এইভাবে সৌন্দর্য হারাবে কিনা, এটা হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা হাইলাইটস দেখলাম গতকালের ফাইনালিস্ট স্পেন, যারা 16 বছর পরে খেলে জিতেছে, একদম ফুটবলটাকে মাঠে নিজেদের মতো করে দখল করেছে। আমরা হয়তো অনেকেই আর্জেন্টিনার সমর্থন করি, কিন্তু এটা তো বাস্তবতা। আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত এসেছে, এটা অনেকটা
খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে প্রচুর ট্রল হয়েছে। আমি হয়তো পরবর্তীতে এই ট্রল নিয়ে বা বাংলাদেশে যে ফুটবল ফ্যান কালচার রয়েছে এগুলো নিয়ে কথা বলবো। আর একটু দর্শকদের জন্য বলি যে দীপ্ত ডিবক্স ইজ এ সার্ফ এক্সেল প্রেজেন্টস। আমরা দীপ্ত টেলিভিশন তার প্রতিষ্ঠাকালীন থেকেই ফুটবল বলেন, ক্রিকেট বলেন, স্পোর্টস কালচার এগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। আমরা বিশ্বকাপ আসলে, ক্রিকেট আসলে বা ফুটবল আসলে আমরা থাকার চেষ্টা করি ফুটবলটাকে নিয়ে, এবং এইখানেই আমাদের বিভিন্ন সাবেক ফুটবলাররা এসেছেন, বর্তমান ফুটবলাররা এসেছেন। এই 39 দিন ধরে তারা আমাদেরকে সাপোর্টটা করেছেন বলেই আজকে আমরা এই শেষ পর্যায়ে এসে দাঁড়াতে পেরেছি। তাদের প্রতি কৃতজ্ঞতা দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা আমাদের সবাইকে নিয়ে কাজ করেছেন এই পর্দার পেছনে এবং পর্দার সামনে, সবার জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই আবার অন্য কোনো বিশ্বকাপে, ক্রিকেট হোক ফুটবল হোক, সবার সাথেই দেখা হবে, দর্শকদের সাথেও দেখা হবে। এবং দর্শকরা যে আমাদের এই অনুষ্ঠানের সাথে ছিলেন, তারা আমাদের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো আছে সেখানে কমেন্ট করেছেন, নিজেদের মতো করে ভাব প্রকাশ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু পর্ণা আপু আপনার কাছে আসবো। আপনাকে আগেও একদিন পেয়েছি, আজকেও পেলাম আমাদের আয়োজনের শেষ দিনে। আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আপনার জন্য কতটা উপভোগ্য ছিল গতকালের ফাইনাল ম্যাচ স্পেন ভার্সেস আর্জেন্টিনা? একটু দুঃখ ছিল, একটু না অনেকটাই দুঃখ ছিল, বাট ভালো লেগেছে এটাই যে যারা যেটা ডিজার্ভ করে তারা সেটা পাবেই। তাই জন্য আমি স্পেনকেও অভিনন্দন জানাই যে ওরা ভালো খেলেছে, তারা পেয়েছে, যারা ভালো খেলবে তারাই পাবে। তাই আমি যদি এইভাবে বলি, আমি আরেকটা টেলিভিশনে এরকম করেই বলেছি, একই কথাই বলেছি যে আমার সন্তানকে তো আমি চাইবো যে সে জিপিএ 5 পাক বা একটা ভালো জায়গায় যাক, কিন্তু আরেকটা ছেলে সে ভালো করছে, আমার ছেলেটা ভালো করছে না, তারপরও কি আমি আমার ছেলেকেই সাপোর্ট করব? না তো, সে যে যেটা ডিজার্ভ করে সে সেটাই পাবে। অবভিয়াসলি এবার দর্শক বিশ্বকাপ শেষে কিন্তু ব্যক্তিগত পুরস্কারগুলো পেয়েছে, নিজেদের প্রকৃত দাবিদার এটা আমরা বলতেই পারি, এবং মোটামুটি একটা পুরস্কার ছাড়া সবগুলোই গেছে কিন্তু স্পেনের ঘরে। আমরা একটু দেখে নিতে চাই কার হাতে উঠছে কোন সম্মাননা। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন স্পেনের মিডফিল্ডের প্রাণ ভ্রমরা রদ্রি। আর দর্শক আমরা দেখেছি কিন্তু গোল্ডেন বুট সেটা অবভিয়াসলি এমবাপ্পে দখল করে নিয়েছেন, এবং টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট যেমনটা বলছিলাম আসলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতেই গেছে। সিলভার বুট পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, আর ব্রোঞ্জ বুট জিতেছেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দারুণ পারফর্ম করে আসা ইংল্যান্ডের জুড বেলিংহাম। স্পেনের গোলরক্ষক উনাই সিমন হয়েছেন সেরা গোলকিপার। আমরা জানি উনি সম্ভবত ওনার বাবার তত্ত্বাবধানে খেলেছেন। আর বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে স্পেনের ডিফেন্ডার পাও কুবারাসির হাতে। এই যে দারুণ একটা জার্নি আমরা দেখেছি, এবং সিমন বা কুবারাসি প্রত্যেকেই কিন্তু আসলে খুবই খুবই পোটেনশিয়াল, এবং আমরা যদি দেখি মাঝ মাঠে রদ্রির যে কন্ট্রোল এবং তার ফার্দার যে প্রাপ্তি সবকিছুই আসলে খেলার অন্য এরকম একটা মাত্রা যোগ করেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ভাইয়া আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আমরা যেমন সোশ্যাল মিডিয়ার কথা আসলে সাকিব ভাই বারবার চলেই আসবে, গোল্ডেন বলটা নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনছি, কারণ গোল্ডেন বুটের লড়াইয়ে যিনি সিলভার বুট পেয়েছেন লায়নেল মেসি, অনেকে ভাবছিলেন যে উনি হয়তো পেতে চলেছেন গোল্ডেন বল, কারণ ওভারঅল পারফরমেন্স আমরা যদি দেখি 8টা গোল 4টা অ্যাসিস্ট, এবং আসলে প্লে মেকিংয়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাট রদ্রি যিনি মিডফিল্ডার স্পেনের, তিনি কেন? এটা অনেক বড় একটা বিষয় ছিল, এবং আমিও কালকে রাতে এটা হওয়ার পরেও অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম। ফাইনালি হচ্ছে ফিফার ওয়েবসাইটে আমি দেখলাম, এবং একই সাথে goal.com-এর ওয়েবসাইটে দেখেছি। নিঃসন্দেহে মেসির বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি এখানে 1 নম্বরে থাকার কথা, কারণ যেহেতু শুরু থেকেই মেসি পারফরমেন্স, এবং শুরুটা করেছে কিন্তু মেসি হ্যাট্রিক দিয়ে বিশ্বকাপটা, তো সেই দিক থেকে সব কিছু মিলিয়ে মেসির দিকে ফোকাস থাকবে। কিন্তু রদ্রি যে বিষয়টা দাঁড়িয়েছে 105টা আপনার পাস ছিল, এবং 80% হচ্ছে ডুয়েল, মানে হচ্ছে লাস্ট ম্যাচে, এবং প্রতিটা ম্যাচে স্পেনের যে গোলগুলো তারা করেছে তার পেছনে 3 থেকে 4টা, মানে অ্যাসিস্ট না হলেও সরাসরি ঠিক পেছনে 4-5টা পাসের মধ্যে তার পাসটা ছিল, এবং রক্ষণ ভাগটাকে সে এতটাই নিয়ন্ত্রণ করেছেন। আসলে ফাইনাল ম্যাচের মতো একটা মহারণে আসলে পারফরমেন্স ধরে রাখা বা সেখানে আসলে নিজের টেম্পারমেন্টটা ঠিক রাখা এবং সেখানে নিজেকে শো অফ করাটা অনেক ডিফিকাল্ট। তো সেখান থেকে আসলে রদ্রি সর্বোচ্চটা করেছেন। হ্যাঁ, লিওনেল মেসির জায়গা থেকে মানে
রদ্রির এই পাসিং ফুটবল কিংবা রক্ষণভাগে যে দৃঢ়তা, সেটার কারণে আসলে মেসি কালকে একেবারে নিজেকে মানে খোলস থেকে বেরোতে পারেনি, সেটা হচ্ছে বড় বিষয়। এবং এরকম একটা লাইমলাইটে থাকা প্লেয়ারকে আটকিয়ে রাখা, এটা আসলে প্রায় 120 মিনিট ধরে এক্স্যাক্টলি এইখান থেকে আসলে রদ্রির দিকে ফোকাস হয়ে যায় এবং এই কারণে আসলে রদ্রিকে এই পুরস্কারটা দেওয়া হয়। সাকিব ভাই আপনার কাছে আসতে চাই, আসলে মানে স্পেন যে বিশ্বকাপ জয় করলো, আমরা যদি গতকালকের ম্যাচ দেখি এবং কেবো ভার্দের সাথে এই যে 0-0 ড্র থেকে শুরু করে পুরো জার্নিতে সবচেয়ে বড় কি কারণ দেখেছেন আপনি গতকালকে তাদের খেলার মধ্যে? আসলে অ্যামেজিং কি ছিল? না দেখেন, স্পেন হচ্ছে ফুটবলটা খেলেছে আর আর্জেন্টিনা ফুটবলটা খেলেনি। আপনি যদি একদম সহজভাবে বলেন, এটা হলো একদম সহজ, দৌড়েছে খেলেছে স্পেন। এখন দেখেন এই যে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ডিবক্স, এই যে ডিবক্সের মধ্যেই হচ্ছে ঢুকতে পারে। এবং আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো ফুটবল ম্যাচে, এবং সেটা যদি ফাইনাল হয় যে 120 মিনিটের মতো খেলা হয়েছে, 90 মিনিটে তো হয়নি, তারপর যে অতিরিক্ত ফার্স্ট হাফ হয়েছে, তারপর সেকেন্ড হাফে গিয়ে তো দেখলেন যে কি হয়েছে, এবং আর্জেন্টিনা কোনো শট গোলমুখে রাখতে পারেনি। এবং আমরা তো স্ট্যাটে দেখেছি মানে 20 এদিকে 0, হ্যাঁ, তাহলে এটা তো ধরেন আর্জেন্টিনার কাছে কাম্য না। এখন মেসিকে নিয়ে আমি যেটা বলছিলাম যে আমাদের যে ফুটবল ফ্যান কালচার, আপনি দেখেন সারা পৃথিবীতে এই ধরনের ফ্যান কালচার আছে কিনা আমি জানি না। আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ ভাবি এবং তাকে শত্রু ভাবাপন্ন মনে করি, কিন্তু ফুটবলে কিন্তু এই জিনিসটা আসলে না। মেসি তো মেসি, আপনি মেসি কাপ জেতেনি এটা নিয়ে তো আর মেসিকে বলার কিছু নেই। তিনি 3টা বিশ্বকাপ খেলেছেন, একটা তিনি কাপ জিতেছেন, 2টো রানার আপ হয়েছেন, ধরেন এটা কজনের ভাগ্যে জোটে। এবার হয়তো তিনি গোল্ডেন বুট পাননি বা আগের বারে তিনি গোল্ডেন বুট পাননি, কিন্তু সেই কারণে মেসির গোল সংখ্যা কত। যারা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে, মেসিকে ছোট করে দেখে, খেলাকে ছোট করে দেখে, তাকে যদি আপনি এই যে ছোট গোলপোস্ট আমাদের এখানেও যদি বল বসিয়ে বলেন যে আপনি একটু মারেন, তো দেখবেন যে গোল দিতে পারেনি, কিন্তু সেই হয়তো মেসিকে নিয়ে সমালোচনা করছে। তো আমাদের এই কালচারটা বদলানো উচিত। বাংলাদেশের যে ফ্যান কালচার, প্রচুর লোক এই মানে মারা গেছে ফুটবলকে নিয়ে, এত হাজার হাজার কিলোমিটার দূরে ফুটবল খেলা হচ্ছে, তা নিয়ে আমি এখানে বাহাস করছি এবং সেখানে মৃত্যুবরণ করছে। হোয়াট ইজ দিস? এটা কি ফুটবলের কালচার? এটা কি স্পোর্টসের কালচার? স্পোর্টস বলে না। একদমই আপনি যেটা বললেন না যে আরেকজনের সন্তান যদি ভালো রেজাল্ট করে, আমি কি তাহলে আমার সন্তানের দিকেই তাকিয়ে থাকবো না? তার জন্য আমি প্রশংসা করব, এটাই তো হওয়া উচিত। ফুটবলটা যে ভালো খেলেছে সেই কাপটা নিয়েছে, স্পেন এইটাই করেছে। এবং স্পেনের দেখেন আর্জেন্টিনাকে, আমার যে বয়স এবং তাতে আমি আর্জেন্টিনাকে যতবার খেলতে দেখেছি, আর্জেন্টিনাকে আপনি কি কখনো দেখেছেন 5-4-1 অ্যাটাকিং এ মাত্র একজন? এবং এই 4 তো মিডফিল্ড না, শেষ পর্যন্ত হয়ে গেছে লাল কার্ড একটা খাওয়ার পরে হয়ে গেছে 8-1। এনজো ফার্নান্দেস এবং পারদেস যে দুটো প্রথমে হলুদ কার্ড খেলো, এই দুটো হলুদ কার্ড তো খাওয়ার কথা না। পারদেসও তার টেম্পার ধরে রাখতে পারেনি, এনজো ফার্নান্দেস তো হাওয়ায় মেরেছে, তো রেফারি মনে করেছে যে সে বেয়াদবি করেছে, তাকে কার্ড দিয়ে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আপনি একদম এনজো ধরেন টেম্পার আপনি ধরে রাখতে পারেন। স্কালোনিকে নিয়ে আমি সমালোচনা করব না এই কারণে যে এই স্কালোনি একবার বিশ্বকাপ জিতিয়েছেন আর একবার রানার আপে নিয়ে এসেছেন, একদম এই স্কোয়াডটা নিয়ে। তো স্কালোনিকে নিয়ে ধরেন আমি, আপনি বা আমরা যারা আছি এদের সমালোচনা করা ঠিক না। যদি অভিজ্ঞরা বা অন্য দেশের কোচ বা আমরা যদি মরিনহোর মতো লোকরা যদি সমালোচনা করে, তাহলে ঠিক আছে। ফুটবলটা সমালোচনার জায়গা না, ভালো খেলেছে, জিতেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। বিশ্বকাপের সবচেয়ে সুন্দর দিক ছিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের উন্মাদনা। তাই দর্শক, আজকে আমরা দেখে নেব আমাদের আজকের বিশেষ আয়োজন সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য টুর্নামেন্ট। বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, মানুষেরও উৎসব। গত 1 মাস ধরে বাংলাদেশের শহর, বন্দর, গ্রাম সবখানেই ছিল ফুটবলের রং। নাটোরের জার্মানি বাড়ি, নারায়ণগঞ্জের নেদারল্যান্ডস সমর্থকের কমলা উন্মাদনা, আর দেশ জুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পতাকার মিছিল, মোটরসাইকেল র্যালি আর আনন্দ উৎসব, সব মিলিয়ে বাংলাদেশও যেন হয়ে উঠেছিল বিশ্বকাপের একটি অংশ। জয় পরাজয় ছিল, তর্ক ছিল, আবেগ ছিল, কিন্তু সব কিছুর ওপরে ছিল ফুটবলের প্রতি ভালোবাসা। 2026 বিশ্বকাপ শেষ হলো, পর্দা নামলো ফুটবলের এই মহোৎসবে। হয়তো
4 বছর পর আবার ফিরবে এই উন্মাদনা, নতুন বিশ্বকাপ, নতুন নায়ক আর নতুন স্বপ্ন নিয়ে। ততদিন পর্যন্ত হৃদয়ে বেঁচে থাকবে এই ফুটবল উৎসব। বাংলাদেশের অগণিত ফুটবল প্রেমীদের উৎসর্গ করেই তাদের ভালোবাসায় বিশ্বকাপ শেষে সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য টুর্নামেন্ট। আসলে এক অভূতপূর্ব জার্নি আমরা শেষ করলাম। তবে সারা জীবনে কি আমরা এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস এদেরকেই সাপোর্ট করে যাব? আমরা যদি আমাদের এই যে 48 দলের যে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম, আমি সাকিব ভাই আপনার কাছে ছোট করে আসতে চাই যে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের সবচাইতে মানে বড় শেখার জায়গাটা কোথায়? বাংলাদেশের আমরা শেখার জায়গাটা পরে বলি, আমরা তো সব সময় কিছু অর্জন করতে চাই। তো আমাদের অর্জন কি? আমাদের ফুটবলে কোনো অর্জন নেই। আমাদের অর্জন হচ্ছে ওই যে সঞ্জয় তার হাতটা এখানে বাড়িয়ে আমাদের টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার আর হচ্ছে আমাদের ফ্ল্যাগের কালারটা দেখালো, এটা হচ্ছে আমাদের বিশ্বকাপের এই অর্জন। আর এর আগে অনেক আগের বিশ্বকাপে আমাদের আরেকটা অর্জন ছিল, আমাদের এখন যিনি সংসদের স্পিকার মেজর হাফিজ সাহেব, উনি হচ্ছে এই যে ড্রাগ বা দুর্নীতি এই রিলেটেড যে কমিটি হয়, উনি ওই কমিটিতে ছিলেন বাংলাদেশ থেকে। এবং মজার বিষয় হচ্ছে ম্যারাডোনা যেবার ড্রাগ কেলেঙ্কারির কারণে বাদ হয়ে গেলেন, ওই বাদ হয়ে যাওয়ার যে জুরি কমিটি, ওই কমিটিতে আমাদের মেজর হাফিজ সাহেব ছিলেন। এই হচ্ছে আমাদের বিশ্বকাপের দুইটা অর্জন। আর একটা হচ্ছে আমাদের এই ফ্যান কালচারটা একটা অর্জন। কিন্তু আমাদের ফুটবল ধরেন 16 কোটি বা 20 কোটি জনগণ, সেইখান থেকে আমরা প্রচুর সমর্থক বের করে নিয়ে আসতে পেরেছি, কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দেরকে ওই পর্যায়ে নিয়ে আসতে পারিনি। জাস্ট ছোট্ট করে বলি, যেহেতু সময় অনেক কম থাকে, এই ফুটবলকে বা বাংলাদেশের ফুটবলকে যদি আপনি বাঁচাতে চান বা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চান, এবার কেপ ভার্দে খেলেছে, এরকম আরও কুরাসাও খেলেছে, দেখবেন অনেকগুলো দল আছে যাদের মূল টিমটাই আসলে তার বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়, যারা অন্য দেশে বড় হয়েছে, অন্য দেশের আলো বাতাস ফুড এবং ওই সামর্থ্য নিয়ে বড় হয়েছে। একদমই তাই। আপনি যদি সেটা করতে পারেন, এটার একটা পদচারণা শুরু হয়েছে, হামজা সমিত্রা খেলছে, ফাহমিদুলরা খেলছে, এই খেলাটাকে আপনাকে টেনে নিয়ে যেতে হবে। দুর্নীতি ক্রীড়া থেকে যদি আপনি দূর করতে না পারেন, স্বজনপ্রীতি দূর করতে না পারেন, রাজনৈতিক ওই যে প্রভাব দূর করতে না পারেন, কিংস পার্টি ফুটবলের মধ্যে ওই যে বসুন্ধরা অমক তমক সমক, এগুলো থেকে যদি আপনি সরতে না পারেন, তাহলে আপনি হয়তো ফুটবল ভালো খেলবে বা আমার এখানকার দর্শক দেখবে, কিন্তু এটা নিয়ে আপনি বিশ্বকাপ কেন, আপনি এএফসিতেই যেতে পারেননি। আমাদের নারীরা গিয়েছে, এই যে হাসিব ভাই এবং আমরা দুজন অস্ট্রেলিয়াতে লাস্ট যে এএফসি হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে কভার করতে। আমরা স্টেডিয়ামে বসে খেলাটা দেখেছি। এই যে উন্মাদনা, এই যে বড় পর্যায়ে যাওয়া, পুরুষ ফুটবলটাকে এএফসিতে যাক, তারপরে বিশ্বকাপ। ওই যে বলে 20-26, আপনার এই অনুষ্ঠানে আমাদের বর্তমান কোচ এসেছিলেন, তিনি একটা মানে সময় বলেছেন যে এত বছরের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমরা তো চাই আমাদের দল খেলুক। এবং আমি বর্ণাপু আপনার কাছে ছোট করে আসতে চাই যে আমরা সবসময় দেখেছি যে জাতীয় দলের কথা আসলে না মানে মেন্স ফুটবল নিয়ে কথা শুনি, বাট আমাদের দেশের নারী ফুটবলাররা এই যে বাইরে তারা খেলছে এবং রিসেন্টলিও আমরা বেশ কিছু ভালো জিনিস জানতে পেরেছি এবং তারা জিতে ফিরছেন, এইটা কতটা ইন্সপায়ার করে আপনাকে? অবশ্যই অনেক ইন্সপায়ার করে। আমি যেহেতু শিল্পী, তো আমার দিক থেকেই যদি আমি বলি যে আমি একটা কিছু অর্জন করেছি, যেমন শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী জেঠুর কথা যদি বলি, যে ওনার কাছে আমি গান শিখতে পেরেছি, উনি কাউকে গান শেখান না। তো এইটা যেরকম আমার কাছে একটা বড় অর্জন, আমার কাছে মনে হয় আমি যদি সারা জীবনেও টেলিভিশনে না গান গাইতে পারি বা না গান গাই, আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি এমন একটা মানুষের সান্নিধ্য পেয়েছি যেটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। উনি আমাকে ওনার মতো করে গান শিখিয়েছেন। তো ঠিক সেই ধরনেরই যদি আমি সেই জায়গা থেকে যদি বলি যে মেয়েরা, আপনি যে প্রশ্নটা করলেন, সেটা আমাদের জন্য অনেক বড় অর্জন। কারণ আমি মেয়ে হয়েও কিন্তু টেলিভিশনে কাজ করছি, একটা টাইমে কিন্তু মানুষ সেটা করতে পারতো না। তো সেই জায়গা থেকে যে মেয়েরা এই অবধি আসছে, সেটা তো আমি অবশ্যই এবং এটা অ্যাপ্রিশিয়েট করার মতনই। তবে এই পর্যায়ে আপনার কাছ থেকে অল্প করে একটু গান শুনতে চাই, আপনার পছন্দের যে কোনো, যেটা আপনি আমাদের ফুটবল বিশ্বকাপকেও ডেডিকেট করে গাইতে পারেন। একটু কি দুঃখের গান হবে? না, এটা আপনার মনে না, বিশ্বকাপ যেহেতু ফাইনাল হয়ে গেছে, যেই জিতুক। প্রথমে একটু দুঃখের গানই গাই, তারপর আমরা একটু বিশ্বকাপের গানে যাব। একদমই কম, আমরা হয়তো একটা পারফরম্যান্সই পাবো আপনার কাছ থেকে। ওকে, তাহলে একটু আমরা বিশ্বকাপের থিম সংটাই গাই। আপু ভেবে নিতে আমি ছোট্ট করে আপনার থেকে একটা প্রশ্ন নিয়ে আসতে চাই, যে আগামী 4 বছরে যদি বাংলাদেশের ফুটবল এগিয়ে নিয়ে যেতে হয়, একেবারে আপনি যদি 2 বাক্যে বলেন আমাদের কোথায় ফোকাস করা উচিত? সব একেবারে হচ্ছে আমাদের যেই লোকাল
প্লেয়াররা আছেন, যে সুযোগটা আমাদের এখন হাতে আছেন, এবং একই সাথে ফরেন ফুটবলারদের কথা যেটা সাকিব ভাই বলেছেন, আমরা দেখেছি মাঠে হামজা এসেছেন, শমী সমাস এসেছেন, ফাহমিদুল, কিউবা মিচেল, আরও অনেকে আসছেন। এই ফুটবলারদেরকে নিয়ে এখন থেকে একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে প্ল্যানিং করতে হবে, এবং সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের স্থানীয় ফুটবলারদের সাথে সমন্বয় করে খেলা। আমি বলছি না যে হামজাকে আপনি আমাদের দেশে প্রিমিয়ার লিগ খেলান, হামজা যে স্ট্যান্ডার্ড কাছে সেটা অবশ্যই অনেক অন্য লেভেলে, কিন্তু আমাদের বাকি যারা খেলোয়াড় আছেন তাদেরকে সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতে হবে। না তো আপনি এইবারে আমরা AFC এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারিনি মেন্স টিম, এটার থেকে দুঃখজনক আর কি হইতে পারে? অদ্ভুত, মানে এটা হইতে পারে না। এবং টু বি অনেস্ট, কিংসের কথা বলেছেন, আমি বলবো ফেডারেশন থেকে কিছু অপ্রয়োজনীয় মানুষ, একটা কমিটি রানিং হচ্ছে, নাম বলবো না, কিন্তু কিছু অপ্রয়োজনীয় মানুষ যাদের উইকের কারণে আসলে একটা ভালো স্বচ্ছ পরিকল্পনা আসতে পারে না, বাস্তবায়ন হতে পারে না, বাস্তবমুখী পরিকল্পনা আসতে পারে না, তাদেরকে সরাতে হবে, তা না হলে আসলে ডেভেলপমেন্ট সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, অনেক রিকোয়েস্ট আসে এই গানটা গাইবার জন্য, এবং এবারের বিশ্বকাপ খুব মনে রাখবো। এই গানটা দিয়ে আমরা তাহলে শুরু করছি। You are a good soldier, choosing your battles. Pick yourself up and test yourself up. Get back in the saddle. You're on the front line. Everyone's watching. You know it's serious, so you're getting closer. This isn't over. The pressure's on, you feel it. But you got it all, believe it. When you fall, get up, oh. If you fall, get up, eh. Samina, mina, sangalewa. Cause this is Africa. Samina, mina, eh. Waka, waka, eh. Samina, mina, sangalewa. This time for Africa. Samina, mina, eh. Waka, waka, eh. Samina, mina, sangalewa. This time for Africa. থ্যাংক ইউ সো। এবং আমার মনে হয় যে বিশ্বকাপে এ পর্যন্ত যতগুলো থিম সং হয়েছে, মানে এর চাইতে আর ভালো থিম সং হয়নি, বা আমরা দর্শকরা মনে হয় এই সংটা মানে এবার দায় যেটা ছিল সেটা হচ্ছে ঠিকই, ভালোই হচ্ছে, ভালো রেসপন্স, কিন্তু এটা আসলে ভোলা সম্ভব না। এবার ছোট্ট একটা জিনিস রয়েছে আপনাদের দুজনের জন্য, ছোট্ট করে একটা র্যাপিড ফায়ার রয়েছে। আমি প্রথমে ভাই হাসিব ভাই এবং তারপরে আপনার কাছে যাচ্ছে। ওকে, সেরা দল এবার বিশ্বকাপে আমার পছন্দের, হ্যাঁ, র্যাপিড ফায়ারে সেরা দল ফ্রান্স। সেরা প্লেয়ার এমবাপ্পে। কোচ টুখেল। সেরা গোল এমবাপ্পের লাস্ট ম্যাচে গোলটা। সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। সবচেয়ে বড় হতাশা বাংলাদেশ খেলতে না পারা। ওকে, শাকিব ভাই আপনার কাছে আসি। সেরা দল আপনার দৃষ্টিতে? যদিও অনেক আগে বাদ পড়েছে, তারপরেও আমি এবার সেনেগালের খেলা সেরা দল আমার কাছে। দ্যাটস গ্রেট। সেরা খেলোয়াড়? সেরা খেলোয়াড় মেসি। সেরা কোচ? সেরা কোচ স্পেনের কোচ। সেরা গোল? সেরা গোল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডেকান রাইসের প্রথম গোলটা। এক্স্যাক্টলি। সবচেয়ে বড় চমক? সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। আর হতাশা? হতাশা মেসির শিরোপা না পাওয়া, যেহেতু আমি আসলে আর্জেন্টাইন ফ্যান। অবশ্যই অবলীলায় আমরা আসলে স্বীকার করি, বাট হ্যাঁ, মেসি ইজ মেসি, সেই আবেদন কখনো শেষ হবে না। এবং সুন্দর একটা জার্নির পরে চমৎকার একটা বিদায়। প্রত্যেককে অনেক ধন্যবাদ আয়োজন থেকে। এবার আমার বিদায়। আপনাকেও ধন্যবাদ এই আয়োজনে পুরোটা সময় থাকার জন্য। থ্যাংক ইউ। একদমই ধন্যবাদ, এবং দীপ্ত টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর আয়োজন তৈরি করার জন্য, এবং এতগুলো দিন এভাবে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল 2026 বিশ্বকাপ ফুটবল। শেষ হলো সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডিবক্সের বিশেষ আয়োজনও। গত 39 দিন ধরে আমাদের সাথে ছিলেন আমাদের বাংলাদেশের খ্যাতিমান ফুটবলার, কোচ, ক্রীড়া সাংবাদিক, বিশ্লেষক, সঙ্গীতশিল্পী ও বিভিন্ন অঙ্গনের অতিথিরা। বিশ্বকাপকে ঘিরে তাদের অভিজ্ঞতা এবং বিশ্লেষণ আমাদের অনুষ্ঠানকে করেছে অনেক সমৃদ্ধ। এই আয়োজন সফল করতে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর সার্ফ এক্সেলকে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা, নিউজ প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, ডিজিটাল ক্যামেরা, মেকআপ, ফ্লোর, পিসিআর এবং এমসিআর সহ পর্দার সামনে এবং পেছনের নিরলস পরিশ্রম করা পুরো টিমকে। সবচাইতে বড়ভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের দর্শক আপনাদেরকে। আপনাদের ভালোবাসা, মতামত আর সমর্থনই ছিল আমাদের সবচাইতে বড় অনুপ্রেরণার জায়গা। বিশ্বকাপ শেষ, কিন্তু ফুটবলের গল্প শেষ নয়। আবার দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো টুর্নামেন্ট, নতুন কোনো স্বপ্ন আর নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।